প্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থী তথা পরীক্ষার্থীরা, টার্গেট একাডেমি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। দেখো, তোমরা যারা একাদশ শ্রেণীতে ভর্তি হয়েছে কিংবা একাদশ শ্রেণীতে তোমরা যাদের ভূগোল সাবজেক্ট রয়েছে, দেখো তোমাদের জন্য এই ক্লাস। যাদের ভূগোল সাবজেক্ট আছে অবশ্যই অবশ্যই তোমাদের জন্য এই ভিডিও। তার কারণ এই একাদশ শ্রেণীর ভূগোলে থাকছে তোমাদের, দেখো তোমাদের কিন্তু পার্ট মানে সেমিস্টার ওয়ান, এই সেমিস্টার ওয়ানের মধ্যে আমি তোমাদের এই ক্লাসটি, এটি কিন্তু প্রথম ক্লাস একাদশ শ্রেণীতে। ঠিক আছে, তো এই একাদশ শ্রেণীতে ভূগোলের ক্ষেত্রে যেই পার্ট মানে সেমিস্টার ওয়ান তোমাদের জানো, তোমাদের কিন্তু সিলেবাস বর্ণনা করার ক্ষেত্রে আগের ভিডিওতে বলেছিলাম, সম্পূর্ণ ডিটেলস সিলেবাস কিন্তু বলেছি। তো আজকে এই মুহূর্তে তোমাদের কিন্তু দেখো সেমিস্টার ওয়ান ভূগোলের একাদশ শ্রেণীর রয়েছে, প্রথমেই রয়েছে দেখো শাস্ত্ররূপে ভূগোল। এই শাস্ত্ররূপে ভূগোলের মধ্যেই তোমাদের রয়েছে দেখো ফাইনালি, একদম ফাইনালি তোমরা যারা একাদশ শ্রেণীতে সেমিস্টার ওয়ান পরীক্ষা দেবে, তোমাদের কথা চিন্তা করে দেখো পরপর তোমরা ক্লাস পেয়ে যাবে। আর এটা রয়েছে তোমাদের, দেখতেই পাচ্ছ, ভূগোলের একাদশ শ্রেণীতে রয়েছে তোমাদের সেমিস্টার ওয়ান, টোটাল রয়েছে এমসিকিউ। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের প্রথমেই বলে দিচ্ছি, দেখো ভৌত বা প্রাকৃতিক ভূগোলের মৌলিক বিষয়সমূহ, ফান্ডামেন্টালস অফ ফিজিক্যাল জিওগ্রাফি, এখান থেকেই রয়েছে তোমাদের শাস্ত্ররূপে ভূগোল। এই শাস্ত্ররূপে ভূগোলের মধ্যে রয়েছে দেখো জিওগ্রাফি অ্যাজ এ ডিসিপ্লিন। তো পার্ট ওয়ান, এটি কিন্তু পার্ট ওয়ান। আজকে এই মুহূর্তে আমি তোমাদের সামনে 50টি কোয়েশ্চেন উত্তরগুলো আমি তোমাদের সামনে দেব। আর যারা যারা পারবে অবশ্যই তোমরা কমেন্ট করতে পারো, কমেন্ট করে জানিয়ে দেবে তোমরা কে কটি করতে পারবে, সেটাও তোমরা জানিয়ে দিতে পারো। তবে এটি কিন্তু তোমাদের রয়েছে পার্ট ওয়ান। দেখো প্রথম অধ্যায় একদম রয়েছে, প্রথমেই রয়েছে জিওগ্রাফি। এই জিওগ্রাফি শব্দটি প্রথম ব্যবহার করেন কে? দেখো জিওগ্রাফি শব্দটি প্রথম ব্যবহার করে কিন্তু এরাটোস্থেনিস। ঠিক আছে, জিওগ্রাফি শব্দটি প্রথম ব্যবহার করে কিন্তু এরাটোস্থেনিস। ওকে, অর্থাৎ বি ইজ দ্য কারেক্ট আনসার। চলো এরপরে রয়েছে দেখো পরের কোশ্চেন, জিও। দেখো জিও শব্দের অর্থ কি? দেখো জিও শব্দের অর্থ হলো আর্থ বা পৃথিবী। জিও শব্দের অর্থ হলো আর্থ বা পৃথিবী। দেখো উত্তর কোথায় রয়েছে? উত্তর রয়েছে বি। তার মানে তোমাদের বি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে দেখে নিচ্ছি তোমাদের জিও গ্রাফিয়া। দেখো গ্রাফিয়া কথার অর্থ কি? গ্রাফিয়া কথার অর্থ কিন্তু বর্ণনা। জিও কথার মানে হলো পৃথিবী, পৃথিবী প্লাস গ্রাফি, গ্রাফিয়া। এই গ্রাফিয়া কথার অর্থ কিন্তু বর্ণনা, তার মানে বর্ণনা করা। উত্তর কিন্তু এ ইজ দ্য কারেক্ট আনসার। এ, উত্তর কিন্তু এ। ঠিক আছে, তার মানে বর্ণনা করা। গ্রাফিয়া কথার অর্থ হলো বর্ণনা করা। আর জিওগ্রাফি কথার অর্থ কি? জিওগ্রাফি কথার অর্থ হলো পৃথিবীর বর্ণনা। ওকে, এরপরে তোমাদের 4 নম্বরের প্রশ্ন দেখে নিচ্ছি, ভূগোল মূলত কি নিয়ে আলোচনা করে? দেখো ভূগোল সাধারণত পৃথিবীর পৃষ্ঠ নিয়ে আলোচনা করে। ভূগোল, তার মানে উত্তর কিন্তু বি ইজ দ্য কারেক্ট আনসার। দেখো ভূগোল কিন্তু পৃথিবীর পৃষ্ঠ নিয়ে আলোচনা করে। অনেকেই বলতে পারো স্যার, ভূগোল কি শুধু পৃথিবীর পৃষ্ঠ নিয়ে আলোচনা করে? না, ভূগর্ভ বা ভূ অভ্যন্তর নিয়েও আলোচনা করে। মোট কথা পৃথিবী নিয়ে আলোচনা করে। এরপরে মহাকাশ নিয়েও বর্তমানে আলোচনা করছে। ঠিক আছে, তো মেইনলি কিন্তু ভূগোলের মূলত মূলত কি নিয়ে আলোচনা করে? পৃথিবীর পৃষ্ঠ। এরপরে রয়েছে দেখো তোমাদের পঞ্চম নাম্বার কোয়েশ্চেন, আধুনিক ভূগোলের জনক কাকে বলা হয়? দেখো আলেকজান্ডার ভন হাম্বোল্টকে, আলেকজান্ডার ভন হাম্বোল্টকে। আর রয়েছে কার্ল রিটার। ঠিক আছে, এখানে কার্ল রিটার হ্যাঁ দিয়েছে। তো আধুনিক ভূগোলের জনক রয়েছে আলেকজান্ডার ভন হাম্বোল্ট আর কার্ল রিটার। ঠিক আছে, এই দুজনকে, এই দুজনকে কিন্তু বলা হয় আধুনিক ভূগোলের জনক। তোমরা কিন্তু এই দুটি একসঙ্গে করে নেবে। ওকে, আলেকজান্ডার ভন হাম্বোল্ট আর কার্ল রিটার। এরপরে চলো রয়েছে তোমাদের ষষ্ঠ ষষ্ঠ নাম্বার কোয়েশ্চেন, আঞ্চলিক ভূগোলের জনক কাকে বলা হয়? দেখো রিটারকে। ঠিক আছে, রিটারকে আঞ্চলিক ভূগোলের কিন্তু জনক বলা হয়। এরপরে দেখে নিচ্ছি তোমাদের 7 নাম্বার কোয়েশ্চেন, ভূগোলের প্রধান শাখা কটি? দেখো ভূগোলের প্রধান শাখা কিন্তু দুটি, প্রাকৃতিক ভূগোল আর রয়েছে অর্থনৈতিক ভূগোল। প্রাকৃতিক ভূগোল মানে ভৌত বা প্রাকৃতিক ভূগোল, এবং অন্যদিকে রয়েছে অর্থনৈতিক ভূগোল। এরপরে রয়েছে 8 নম্বর কোশ্চেন, কোনটি ভূগোলের প্রধান শাখা নয়? ভিভিআই কোশ্চেন এরকম কিন্তু প্রশ্ন একটি পরীক্ষায় থাকে, কোনটি ভূগোলের শাখা নয়? দেখো ভৌত ভূগোল মানে প্রাকৃতিক ভূগোল, এটা ভূগোলের শাখা। মানব ভূগোল, এটাও প্রাকৃতিক ভূগোলের মানে ভূগোলের শাখা। আঞ্চলিক ভূগোল, এটাও ভূগোলের শাখা। এখানে শাখা নয় বলেছে, তার মানে রসায়ন। দেখো রসায়ন কিন্তু ভূগোলের শাখা নয়। এরপরে রয়েছে তোমাদের নয়ে, নয়ে রয়েছে ভৌত ভূগোলের, ভৌত ভূগোল কি কি নিয়ে আলোচনা করে? ভৌত মানে প্রাকৃতিক ভূগোল। প্রাকৃতিক ভূগোল কিন্তু দেখো প্রাকৃতিক পরিবেশ নিয়ে আলোচনা করে। অর্থাৎ তোমাদের রয়েছে সি ইজ দ্য কারেক্ট আনসার, প্রাকৃতিক পরিবেশ নিয়ে আলোচনা করে। এরপরে 10-এ রয়েছে মানব ভূগোল কি নিয়ে আলোচনা করে? দেখো মানব ভূগোল মানুষের কার্যকলাপ নিয়ে আলোচনা করে। অর্থাৎ মানুষের যে ক্রিয়াকলাপ আছে বা কর্মকাণ্ড রয়েছে, সেই কর্মকাণ্ড নিয়ে আলোচনা করে। অর্থাৎ বি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো ডিটারমিনিজম। ডিটারমিনিজম কথার মানে হলো নিয়ন্ত্রণবাদ। ঠিক আছে, নিয়ন
নিয়ন্ত্রণবাদ, নিয়ন্ত্রণবাদ। দেখো এই ডিটারমিনিজম বা নিয়ন্ত্রণবাদ এর প্রধান প্রবক্তাকে দেখো র্যাটজেল। এখানে কিন্তু নিয়ন্ত্রণবাদের দেখো মতবাদের প্রবক্তা হলো কিন্তু র্যাটজেল। অর্থাৎ তোমাদের কিন্তু সি ইজ দ্য কারেক্ট আনসার। আর র্যাটজেলের কিন্তু একটি গ্রন্থ রয়েছে খুবই গুরুত্বপূর্ণ, অ্যানথ্রোপোজিওগ্রাফি। ঠিক আছে, অ্যানথ্রোপোজিওগ্রাফি কিন্তু র্যাটজেলের খুবই গুরুত্বপূর্ণ একটি গ্রন্থ। এরপরে ভারতে রয়েছে দেখো পসিবিলিজম মানে সম্ভাবনাবাদ। এই সম্ভাবনাবাদের প্রধান প্রবক্তাকে দেখো, সম্ভাবনাবাদের প্রধান প্রবক্তা হলো ভিদাল দালা ব্লাস। অর্থাৎ তোমাদের কিন্তু সি ইজ দ্য কারেক্ট আনসার। ভিদাল দালা ব্লাস হলো সি সি কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের 13তে বলা হয়েছে ভূগোলকে মানব প্রকৃতি সম্পর্কে বিজ্ঞান হিসাব বিজ্ঞান বলা হয় কেন। ঠিক আছে, মানে ভূগোলকে মানব, এদিকে মানুষ আর প্রকৃতির মধ্যে যে সম্পর্ক, একটা মেলবন্ধন, সেই সম্পর্কের বিজ্ঞান বলা হয় কেন। তার কারণ দেখো, মানুষ প্রকৃতির মধ্যে যে একটি গভীর সম্পর্ক রয়েছে। দেখো মানুষ একদিকে মানুষ রয়েছে আর একদিকে পরিবেশ রয়েছে। এই মানুষ এবং পরিবেশের মধ্যে যে গভীর সম্পর্ক, সেই সম্পর্কের বিজ্ঞান হিসাবে বলা চলে এই ভূগোলকে। এরপরে 14 নম্বরে রয়েছে কোনটি ভৌত ভূগোলের বিষয়। ভৌত মানে প্রাকৃতিক ভূগোলের বিষয়। জনসংখ্যা ভূগোল এটা হবে না, এটা সাংস্কৃতিক ভূগোল বলতে পারো বা অর্থনৈতিক ভূগোল বলতে পারো। জলবায়ু, হ্যাঁ জলবায়ু হবে। আর শিল্প হবে না, আর নগরায়ণ হবে না। তার মানে উত্তর কিন্তু হবে জলবায়ু। এটি কিন্তু দেখো ভৌত বা প্রাকৃতিক। প্রাকৃতিক মানে প্রকৃতির দ্বারা যেটি তৈরি, মানুষের এখানে কোনো হাত নেই। প্রকৃতি, নদ নদী, দেখো আমি বলে দিচ্ছি, নদ নদী, অরণ্য, সমুদ্র, ঠিক আছে, মৃত্তিকা, এগুলো কিন্তু সবই মানে জলবায়ু, বৃষ্টিপাত, এগুলো কিন্তু সবই প্রকৃতির দান। এগুলো কিন্তু সবই ভগবানের দান, প্রকৃতির দান। ঠিক আছে, এগুলো কিন্তু ন্যাচারাল। তো এগুলো, এটা জলবায়ু কিন্তু ন্যাচারাল বা ফিজিক্যাল জিওগ্রাফি। এরপরে 15তে রয়েছে কোনটি মানব ভূগোলের বিষয়। দেখো মানব ভূগোলের বিষয় যা রয়েছে কিন্তু এখানে জনসংখ্যা। বাকি দেখো নদী, আগ্নেয়গিরি, মানে ভূমিকম্প, এগুলো কিন্তু টোটালি রয়েছে তোমার আহ প্রাকৃতিক ভূগোল। এখানে বলেছে মানব ভূগোল। মানব ভূগোল বলতে গেলে আমাদের প্রথমে আসবে জনসংখ্যা। এরপরে রয়েছে তোমাদের দেখো 16তে বলা হয়েছে ভূগোলের অন্যতম গবেষণা পদ্ধতি কি। দেখো ভূগোল যে রয়েছে, ভূগোল সাবজেক্টের অন্যতম গবেষণা বা রিসার্চ, এই গবেষণা বা রিসার্চের পদ্ধতি হলো পর্যবেক্ষণ করে, যা করা হয় পর্যবেক্ষণ করে একদম বাস্তবসম্মতভাবে, তারপরে পরীক্ষা করা হয়। ঠিক আছে, পরীক্ষা করা হয়, তারপরে বিশ্লেষণ করা হয়। মানে ভূগোল এমন একটি সাবজেক্ট যেটাকে বলা হয় একটা সায়েন্স। হুম, ভূগোল ইজ দ্য সায়েন্স। ওকে, তার মানে এখানে তোমরা বলতে পারো অল অফ দ্য অ্যাবভ, মানে সবগুলি কিন্তু সঠিক উত্তর, উপরে সবগুলি সঠিক উত্তর। 17 বলা হয়েছে ভূগোলকে কোন ধরনের বিজ্ঞান বলা চলে। দেখো ভূগোলকে কিন্তু এখানে তোমরা বলতে পারো একমাত্র একমাত্র বলতে পারো প্রাকৃতিক এবং সামাজিক ভূগোল। ঠিক আছে, প্রাকৃতিক বা সামাজিক, দেখো বিজ্ঞানের সেতু বন্ধন, মানে প্রাকৃতিক আর অন্যদিকে রয়েছে সামাজিক, এই দুটি কিন্তু সেতু বন্ধন বা মেলবন্ধন হিসেবে কাজ করে। এরপরে রয়েছে দেখো তোমাদের 18তে রয়েছে মানুষ পৃথিবীর সন্তান, এই ধারণার কোন মতবাদের সঙ্গে যুক্ত। দেখো নিয়ন্ত্রণবাদ। অর্থাৎ তোমাদের ইজ দ্য কারেক্ট আনসার নিয়ন্ত্রণবাদ বা বলতে পারো ডিটারমিনিজম। ইংলিশে বলা হয় ডিটারমিনিজম, নিয়ন্ত্রণবাদ। এরপরে রয়েছে দেখো তোমাদের 19 বলা হয়েছে ভূগোলের স্থানিক বিশ্লেষণ বলতে কি বোঝায়। দেখো ভূগোলের স্থানিক বিশ্লেষণ বলতে স্থানের বৈশিষ্ট্য, মানে স্থান মানে তোমরা বলতে পারো স্পেস বলতে পারো, এখানে কিন্তু মহাকাশ নয়, বা কোনো লোকেশন বলতে পারো, কিংবা কোনো এরিয়া বলতে পারো। এগুলো কিন্তু কি বলতো, কোনো স্থানের যে কোনো স্থানের বৈশিষ্ট্য সম্পর্কে বিশ্লেষণ করা হয়, তাই স্থানিক বিশ্লেষণ। এরপরে রয়েছে 20তে ভূগোলের মূল বিষয়বস্তু কি। দেখো ভূগোলের মূল বিষয়বস্তু কিন্তু পৃথিবী এবং মানব জীবন নিয়ে আলোচনা করে, পৃথিবী এবং মানব জীবন। ঠিক আছে, অর্থাৎ তোমাদের এই ইজ দ্য কারেক্ট আনসার। আমরা দেখে নিচ্ছি 21 কি রয়েছে, ভূগোলের প্রধান উপাদান কোনটি। দেখো ভূগোলের প্রধান উপাদান কিন্তু স্থান। ঠিক আছে, ভূগোলের প্রধান উপাদান কি, স্থান। এরপরে রয়েছে দেখো 22 রয়েছে মানুষ ও পরিবেশের আন্তঃসম্পর্ক ভূগোলের কোন শাখার সঙ্গে সম্পর্কিত। প্রাকৃতিক মানে মানুষ এবং পরিবেশের সঙ্গে। দেখো এখানে মানব ভূগোল, উত্তর কিন্তু হবে মানব ভূগোল। অর্থাৎ এ ইজ দ্য কারেক্ট আনসার। তোমরা দেখে নাও, এ ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, পরের কোশ্চেন আমরা দেখে নিচ্ছি 23 বলা হয়েছে ভৌত ভূগোলের অন্তর্গত বিষয় কোনটি। দেখো ভৌত ভূগোলের অন্তর্গত বিষয় হলো কিন্তু, মানে ভৌত মানে প্রাকৃতিক, তোমরা মাথায় রাখবে ভৌত মানেই প্রাকৃতিক, ন্যাচারাল, ফিজিক্যাল। ঠিক আছে, যেটি ভগবানের তৈরি, ঈশ্বরের তৈরি। এই ভৌত বা প্রাকৃতিক ভূগোলের অন্তর্গত বিষয়টি হলো তার মানে জলবায়ু। ঠিক আছে, এই জলবায়ু হলো প্রাকৃতিক।
ওকে, তার মানে উত্তর তোমরা বলতে পারো সি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে 24-এ রয়েছে মানব ভূগোলের অন্তর্গত বিষয় কোনটি? দেখো মানব ভূগোলের অন্তর্গত বিষয় হলো জনসংখ্যা, একটু আগে বলা হয়েছে জনসংখ্যা ভূগোল। এরপরে রয়েছে আঞ্চলিক ভূগোলের মূল বিষয় কি? দেখো আঞ্চলিক ভূগোল মানে কোনো একটা নির্দিষ্ট অঞ্চলের, কোনো একটি নির্দিষ্ট অঞ্চলের যেই বৈশিষ্ট্যগুলো রয়েছে সেই বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করে কিন্তু দেখো আঞ্চলিক ভূগোল। অঞ্চল মানে আঞ্চলিক মানে কোনো অঞ্চল সম্পর্কে, কোনো যেমন সুন্দরবন, সুন্দরবন অঞ্চল নিয়ে আলোচনা করে, হিমালয় পার্বত্য অঞ্চল নিয়ে আলোচনা করে, তারপরে বলতে পারো মরু অঞ্চল নিয়ে আলোচনা করে, একটা নির্দিষ্ট অঞ্চল। তাই আঞ্চলিক ভূগোল মানে কোনো একটি নির্দিষ্ট অঞ্চল নিয়ে আলোচনা করে। এরপরে রয়েছে দেখো তোমাদের 26, ভূগোলের তথ্য সংগ্রহের প্রধান উপায় কি? দেখো ভূগোলের তথ্য সংগ্রহের প্রধান উপায় কিন্তু পর্যবেক্ষণ, যা করতে হবে চোখে দেখে, ঠিক আছে? চোখে দেখে। এই অগাস্ট কোস্ট কিন্তু দেখো অগাস্ট কোস্ট মানে আহ মানে পর্যবেক্ষণের মাধ্যমে তিনি বলেছেন যা কিছু উপলব্ধ করতে হবে, আহ, উপলব্ধি করতে হবে, যা দেখে শুনে করতে হবে সেটিও কিন্তু পর্যবেক্ষণ, সেটি হলো পর্যবেক্ষণ। অর্থাৎ ভূগোলের তথ্য সংগ্রহের প্রধান উপায় হলো দেখে শুনে কাজ করতে হবে, না দেখে আন্তাবৃ কোনো কাজ করলে হবে না, যা হবে বাস্তব এবং চোখে দেখে। এরপরে 27-এ রয়েছে কোনটি ভূগোলের একটি আধুনিক গবেষণা পদ্ধতি? দেখো জিআইএস রয়েছে, জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম রয়েছে, এটাও হবে। গ্লোবাল পজিশন সিস্টেম এটাও রয়েছে, রিমোট সেন্সিং এটাও হবে। অর্থাৎ তিনটি কিন্তু তোমাদের সঠিক উত্তর হবে। তবে আমি বলে দিচ্ছি দেখো সঠিক উত্তর ডি ইজ দ্য কারেক্ট আনসার। কিন্তু একটা কথা মাথায় রাখবে, রিমোট সেন্সিং কাকে বলে? তোমাদের বাড়িতে টিভি চালানোর জন্য, রিমোট সেন্সিং রিমোট রয়েছে, তাই বলবে কোনো বস্তু বা পদার্থকে স্পর্শ না করে দূর থেকে ওই বস্তু বা পদার্থের সম্পর্কে যখন কোনো তথ্য সংগ্রহ করা হয় তখন তাকে বলা হয় রিমোট সেন্সিং। ওকে, আর গ্লোবাল পজিশন সিস্টেম তোমরা জানো, অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ হিসাবে বিচার করা হয়, বিশ্লেষণ করা হয় আমি কোথায় রয়েছি, পৃথিবীর কোন প্রান্তে কোথায় রয়েছি, এগুলো জানা যায়। এরপরে রয়েছে দেখো তোমাদের আর জিআইএস, এই জিআইএস এর সম্পূর্ণ নাম কি? সম্পূর্ণ নাম হলো একটু আগে বললাম জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম। এরপরে রয়েছে দেখো জিপিএস, গ্লোবাল পজিশনিং সিস্টেম, অর্থাৎ তোমাদের একটু আগে বললাম গ্লোবাল পজিশনিং সিস্টেম। এরপরে রয়েছে 30-এ রয়েছে দেখো ভূগোলের সঙ্গে কোন বিষয়ের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে? দেখো ভূগোলের সঙ্গে কিন্তু ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে ইতিহাসের সঙ্গে রয়েছে। দেখো ইতিহাস পড়তে গেলে কোন অঞ্চলে কোথায় হয়েছে, হরপ্পা সভ্যতা, মহেঞ্জোদারো সভ্যতা, মেসোপটেমিয়ার সভ্যতা কোথায় রয়েছে, কোন দেশে রয়েছে, এগুলো কিন্তু ভূগোলের সঙ্গে সম্পর্ক। অর্থনীতি মানে কৃষি, শিল্প, বাণিজ্য, এটাও কিন্তু ভূগোলের সঙ্গে সম্পর্ক। সমাজ বিজ্ঞান, এটাও কিন্তু ভূগোলের সঙ্গে সম্পর্ক। অর্থাৎ অল অফ দ্য অ্যাবাভ, অর্থাৎ উপরের সবগুলি কিন্তু সঠিক উত্তর। পরের কোশ্চেন আমরা দেখে নিচ্ছি তোমাদের 31 নম্বর কোয়েশ্চেন, ভূগোলের জনক বলা হয় কাকে? দেখো এরাটোস্থেনিসকে, এই এরাটোস্থেনিসকে কিন্তু ভূগোলের জনক বলা হয়, এটা মাথায় রাখবি। তার কারণ এরাটোস্থেনিসকে ভূগোলের জনক বলা হয়। আরেকজন রয়েছে হ্যাকাটিয়াসকেও কিন্তু ভূগোলের জনক বলা হয়, কিন্তু মেইনলি কিন্তু এরাটোস্থেনিসকে ভূগোলের জনক বলা হয়। এখানে কিন্তু হ্যাকাটিয়াস নেই, হ্যাকাটিয়াস যখন থাকবে না তখন কিন্তু মেইনলি তোমরা মারবে এরাটোস্থেনিস, ঠিক আছে? একে কিন্তু ভূগোলের জনক বলা হয়। পৃথিবীর বর্ণনাকে কি বলা হয়? পৃথিবীর বর্ণনাকে বলা হয় জিওগ্রাফি। কথার মানে পৃথিবী, আর গ্রাফি কথার মানে হলো বর্ণনা। অর্থাৎ তোমাদের এ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে দেখে নিচ্ছি তোমাদের, দেখো কার্টোগ্রাফি বলতে কি বোঝায়? দেখো কার্টোগ্রাফি কথার অর্থ হলো কিন্তু মানচিত্র অঙ্কন। অর্থাৎ তোমাদের এ ইজ দ্য কারেক্ট আনসার, মানচিত্র অঙ্কন। ওকে, কার্টো 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 কথার মানে ম্যাপ, আর গ্রাফি কথার মানে কিন্তু বর্ণনা। অর্থাৎ কার্টোগ্রাফি কথার মানে হলো মানচিত্র অঙ্কন। এরপরে রয়েছে দেখো তোমাদের 34 রয়েছে নিউ ডিটারমিনিজম বা নব নিয়ন্ত্রণবাদের প্রবক্তাকে? গ্রিফিথ টেলর। দেখো এই গ্রিফিথ টেলর হলো নব নিয়ন্ত্রণবাদের কি প্রধান প্রবক্তা, গ্রিফিথ টেলর। এ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো আরেকটা কথা বলছি, যদি বলা হয় যে পরিবেশগত নিয়ন্ত্রণবাদের জনক কে? ঠিক আছে, পরিবেশগত নিয়ন্ত্রণবাদের জনক যখনই বলবে তখন তোমরা বলবে এলিন চার্চিল স্যাম্পেল। ঠিক আছে, উত্তর আমেরিকার অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের মহিলা, তার নাম তিনি কিন্তু কি বলবো, সেই ভদ্র মহিলা, তার নাম কিন্তু এলিন চার্চিল স্যাম্পেল। ঠিক, তাকে কিন্তু পরিবেশগত নিয়ন্ত্রণবাদের জনক বলা হয়। এরপরে রয়েছে স্টপ অ্যান্ড গো ডিটারমিনিজম। তো এই স্টপ অ্যান্ড গো ডিটারমিনিজম প্রবক্তাকে? এটি রয়েছে কিন্তু গ্রিফিথ টেলর। ঠিক আছে, গ্রিফিথ টেলর 1900 সম্ভবত 53 কি 51 সালে
1953 কিংবা 51 সালে এই স্টপ অ্যান্ড গো ডিটারমিনিজমের প্রবক্তা কিন্তু গ্রিফিথ টেলর। এরপরে রয়েছে 36-এ কোনটি ভূগোলের মৌলিক ধারণা? দেখো মৌলিক ধারণা বলতে এখানে স্থান, অঞ্চল, পরিবেশ অর্থাৎ সবগুলি কিন্তু সঠিক উত্তর হবে। এরপরে দেখে নিচ্ছি তোমাদের 37, মানব ভূগোলের জনক কাকে বলা হয়? র্যাটজেলকে। র্যাটজেলকে কিন্তু মানব ভূগোলের জনক বলা হয়, খুবই খুবই গুরুত্বপূর্ণ এবং ভিভিআই কোশ্চেন র্যাটজেল। এরপরে রয়েছে দেখো তোমাদের 38, মানুষ প্রকৃতির দাস। এই ধারণার কোন মতবাদে রয়েছে? দেখো নিয়ন্ত্রণবাদে রয়েছে। বলা হয়েছে মানুষ প্রকৃতির দাস, অর্থাৎ নিয়ন্ত্রণবাদের দৃষ্টিভঙ্গিতে। তোমরা দেখো এই যে আনসার লিখে দিয়েছি, নিয়ন্ত্রণ। এই নিয়ন্ত্রণবাদীর দৃষ্টিভঙ্গিতে মনে করা হয় যে প্রকৃতি মানুষকে চালিত করে, ঠিক আছে, যা কিছু করে প্রকৃতি মানুষকে বিশেষ কোনো পথে চালিত করে, ঠিক আছে, এখানে মানুষের কোনো হাত নেই, প্রকৃতি সমস্ত কিছুর উৎস, ঠিক আছে। তাই মানুষ প্রকৃতির দাস এই ধারণার প্রবক্তা বা মতামত বিশেষ করে ডিটারমিনিজম বা নিয়ন্ত্রণবাদীরা যারা দিয়েছে তাদের মতামত, ঠিক আছে। এরপরে আমরা দেখে নিচ্ছি তোমাদের বোঝা গেল আমি কি বললাম। তো সেই ঠিক সেরকমই একজন বিশিষ্ট ব্যক্তি রয়েছে যিনি অ্যালিন চার্চিল স্যাম্পিল, যিনি মার্কিন যুক্তরাষ্ট্রে রয়েছে। আর এবং তিনি এই পরিবেশগত নিয়ন্ত্রণবাদের কিন্তু ধারণার কিন্তু মানে গুরুত্বপূর্ণ ব্যাখ্যা কিন্তু তিনি দিয়েছেন। আর এরপরে রয়েছে দেখো তোমাদের 39-এ রয়েছে প্রকৃতি সুযোগ দেয়, মানুষ তা ব্যবহার করে, এই ধারণার কোন মতবাদে রয়েছে? দেখো এই ধারণার মতামত মানে বলা হয়েছে কি বলতো, ইন্টারেস্টিং, প্রকৃতি সুযোগ দেয়, মানুষ তা ব্যবহার করে, এই ধরনের মতবাদ রয়েছে পসিবিলিজম, অর্থাৎ বলা যায় সম্ভাবনাবাদীদের মতে কি বলতো, আমি একটু বলে দিচ্ছি, তোমরা কিন্তু অবশ্যই তোমাদের জানতে হবে। সম্ভাবনাবাদীদের মতে মানুষ মানে প্রকৃতি মানুষের সামনে কিছু জিনিস তুলে দেয়, প্রকৃতি কিছু জিনিস মানুষের সামনে এনে দেয়। আর মানুষ কি করে বলতো, মানুষ কি করে বলতো, মানুষ তার ইচ্ছে অনুসারে প্রয়োজন অনুসারে সেটি প্রকৃতি থেকে তা ব্যবহার করে, অর্থাৎ প্রকৃতি কিছু সুযোগ মানুষের সামনে এনে দেয়, আর মানুষ কি করে, মানুষ তার ইচ্ছে অনুসারে সেই প্রকৃতিকে ব্যবহার করে, সেটি বলা হয়েছে প্রকৃতি সুযোগ দেয়, মানুষ তা ব্যবহার করে। এই ধারণার মতবাদকে বলা হয় কি বলতো, পসিবিলিজম বা বলতে পারো সম্ভাবনাবাদ। ওকে, এরপরে রয়েছে দেখো 40-এ, ভূগোলের অঞ্চল বলতে কি বোঝায়? দেখো ভূগোলের অঞ্চল বলতে বোঝায় সমজাতীয়, সরি এক্সট্রিমলি সরি, হ্যাঁ সমজাতীয়, দেখো কি বললাম, সমজাতীয় বৈশিষ্ট্য যুক্ত এলাকা। মানে ভূগোলের অঞ্চল বলতে সমজাতীয় কথার মানে কি বলতো, ধরো কোনো সুন্দরবনে এক ধরনের গাছ থাকবে, আমরা জানি লবণাম্ব বা ম্যানগ্রোভ উদ্ভিদ থাকবে, লবণাম্ব বা ম্যানগ্রোভ উদ্ভিদ থাকবে, মানে সুন্দরবনে সমজাতীয় উদ্ভিদ থাকবে, ওখানে আম, কাঁঠাল এগুলো তেমন থাকবে না বললেই চলে, মানে সমজাতীয় বৈশিষ্ট্যযুক্ত যুক্ত এলাকাকে বলা হয় অঞ্চল। তাহলে ভূগোলে অঞ্চল বলতে সমগোত্রীয় বা সমজাতীয় বৈশিষ্ট্যযুক্ত এলাকাকে বলা হয় অঞ্চল। এরপরে রয়েছে তোমাদের 41-এ রয়েছে কোনটি সামাজিক বিজ্ঞানের অন্তর্গত? দেখো কোনটি সামাজিক বিজ্ঞান, তার মধ্যে এখানে তোমরা অপশন যা দেখতে পাচ্ছ তার মধ্যে কিন্তু রয়েছে মানব ভূগোল, এই মানব ভূগোল কিন্তু সামাজিক ভূগোলের অন্তর্গত। এরপরে 42-এ রয়েছে ভূ আকৃতিবিদ্যা কোন শাখার অন্তর্গত? ভূ আকৃতিগত মানে পৃথিবীর আকৃতি, তো বা আমাদের ভূভাগের আকৃতি, এই ভূভাগের আকৃতি আমরা জানি সুমেরু কুমেরু অঞ্চলটা কিছুটা চাপা, তারপরে কোথাও রয়েছে পার্বত্য অঞ্চল রয়েছে, কোথাও সমভূমি অঞ্চল রয়েছে, মালভূমি অঞ্চল রয়েছে, কোথাও প্রশান্ত মহাসাগরের গভীরতম মারিয়ানা খাত রয়েছে। এই যে আমাদের ভূপৃষ্ঠের যে আকৃতি বা গঠন, ঠিক আছে, এই যে ভূ আকৃতি বিদ্যা কোন শাখার অন্তর্গত? সেটি কিন্তু প্রাকৃতিক ভূগোলের অন্তর্গত, প্রাকৃতিক বা ভৌত ভূগোলের অন্তর্গত। এরপরে দেখে নিচ্ছি তোমাদের 43-এ রয়েছে ভূগোলে স্পেশাল অ্যানালাইসিস বলতে কি বোঝায়? দেখো ভূগোলে স্পেশাল অ্যানালাইসিস বলতে বোঝায় স্থানগত বিশ্লেষণ, অর্থাৎ তোমাদের এ ইজ দ্য কারেক্ট আনসার, স্থানগত বিশ্লেষণ। কি বললাম? স্থানগত বিশ্লেষণ এ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে রিমোট সেন্সিং কি? আমি বলেছিলাম দূর থেকে কোনো বস্তু বা তথ্যকে কি করা হয়, তথ্য সংগ্রহ করা হয়। এরপরে রয়েছে ভূগোলের অন্যতম লক্ষ্য কি? দেখো ভূগোলের অন্যতম লক্ষ্যকে পৃথিবীকে জানা,
পৃথিবীকে জানা বা পৃথিবীকে বোঝা। এরপরে রয়েছে 46-এ রয়েছে কোনটি ভূগোলের ব্যবহারিক দিক। দেখো কোনটি ভূগোলের ব্যবহারিক দিক, দেখো তোমরা বুঝতে পারছো ভূগোলের কোন দিকটা ব্যবহারযোগ্য বা প্র্যাকটিক্যালি বা ব্যবহারযোগ্য পরিকল্পনা গ্রহণ করতে হয়, মানচিত্র বিশ্লেষণ করতে হয়, সম্পদ ব্যবস্থাপনা করতে হয়। সম্পদ মানে কয়লা রয়েছে, খনিজ তেল রয়েছে, লৌহ আকরিক রয়েছে, অভ্র বা মাইকা রয়েছে, এবং বিভিন্ন কিছু রয়েছে সম্পদ হিসাবে। কৃষি রয়েছে, শিল্প রয়েছে, এগুলো সম্পদ। তো এগুলো কিন্তু উত্তর কিন্তু হবে অল অফ দ্য অ্যাবাভ, মানে সবগুলি সঠিক উত্তর। এরপরে রয়েছে 47-এ ভূগোলের অধ্যয়নের কেন্দ্রবিন্দু কি। দেখো আমরা ভূগোল নিয়ে যে আলোচনা করি, ভূগোল নিয়ে যে এত মাতামাতি করি, ভূগোল নিয়ে যে আমরা এত ব্যাখ্যা বিশ্লেষণ করি, তার কিন্তু মূল কেন্দ্রবিন্দু কিন্তু পৃথিবী। ঠিক আছে, পৃথিবী নিয়ে যা করি সব পৃথিবী নিয়ে। মহাকাশ নিয়েও করি, সেটাও অবশ্যই করি, কিন্তু মূল কিন্তু পৃথিবী। এরপরে রয়েছে জিওগ্রাফিকা। এই জিওগ্রাফিকা গ্রন্থটির রচয়িতাকে। দেখো স্ট্রাবো, জিওগ্রাফিয়া, কোনো জায়গায় কিন্তু জিওগ্রাফিও পাবে, জিওগ্রাফিয়া। তো এই জিওগ্রাফিকা, এখানে সিও পাবে কা। তো এই জিওগ্রাফিকা আর গ্রন্থের রচয়িতা কিন্তু স্ট্রাবো। ঠিক আছে, স্ট্রাবো। তবে তোমরা আমাকে কমেন্ট করে জানাবে এই স্ট্রাবো, ঠিক আছে, এই জিওগ্রাফিকা গ্রন্থটি যে লিখেছে স্ট্রাবো, সেই স্ট্রাবো কোন দেশের ভৌগোলিক। ঠিক আছে, অবশ্যই আমাকে কমেন্ট করবে 48 নম্বরের কোশ্চেনটি। এরপরে 49-এ রয়েছে কসমস। এই কসমস গ্রন্থের রচয়িতাকে। দেখো কসমস গ্রন্থের রচয়িতা কিন্তু প্রকৃতপক্ষে আলেকজান্ডার ভন হামবোল্ট। ঠিক আছে, আলেকজান্ডার ভন হামবোল্ট কিন্তু এই কসমস গ্রন্থের রচয়িতা। তবে কোনো জায়গায় কিন্তু কার্ল সাগান, কিন্তু তোমরা করবে কিন্তু আলেকজান্ডার ভন হামবোল্ট ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে আমাদের 50-এ ভূগোলের মূল উদ্দেশ্য কি। দেখো ভূগোলের কিন্তু মূল উদ্দেশ্য বলতে আমরা বলতে পারি মানুষ এবং পরিবেশের মধ্যে সম্পর্ক নিয়ে আলোচনা করে, এটি কিন্তু ভূগোলের মূল উদ্দেশ্য। দেখো এই ছিল তোমাদের 50টি কোয়েশ্চেন। এরপরে তোমাদের দেখো, তোমরা যারা একাদশ শ্রেণীতে পড়ছো, ক্লাস শুরু হয়ে গেছে অলরেডি, 1 মাস কিন্তু স্কুল হয়ে গেছে। তো ফাইনাল পরীক্ষার জন্য তোমরা যারা পিডিএফ পেতে চাইছো, তোমাদের একাদশ শ্রেণীতে সেমিস্টার দেখো সেম তোমাদের রয়েছে 1। এই সেমিস্টার 1 এর তোমরা যারা পরীক্ষা দিতে চলছো, এবং এমসিকিউ তোমাদের ফাইনাল টোটালি এমসিকিউ থাকবে, তোমাদের চ্যাপ্টার ওয়াইজ সাজেশন উত্তর একদম পরীক্ষায় সব আসবে, আমি যা দেবো এর বাইরে কোনো কোশ্চেন দেবে না। তো যারা নেবে অবশ্যই এই হোয়াটসঅ্যাপে যুক্ত হবে মানে কি, তোমরা এই হোয়াটসঅ্যাপে তোমরা যোগাযোগ করবে 7890404016, এই নম্বরে যোগাযোগ করবে, পেমেন্ট করবে। তোমাদের কিন্তু 105 টাকা তোমাদের পেমেন্ট করতে হবে। 9062386679 এই নাম্বারে তোমাদের কিন্তু পেমেন্ট করতে হবে। পেমেন্ট করলেই তোমরা পাবে। আর যারা পেমেন্ট করতে পারবে না, তোমরা অবশ্যই তোমরা মোবাইল থেকে ভিডিও দেখে নেবে, ইউটিউব থেকে ভিডিও দেখে নেবে, পজ করে দেখে নেবে, কিংবা তোমরা স্ক্রিনশট দিয়ে নিতে পারো। আর যারা তোমরা পিডিএফ নেবে, টোটাল অধ্যায় সম্পূর্ণ ইউনিট, তোমাদের কিন্তু অবশ্যই পেমেন্ট করতে হবে। আর পেমেন্ট করার জন্য মাত্র 105 টাকা তোমাদের পেমেন্ট করতে হবে। তার কারণ থাকছে তোমাদের ভিভিআই কোশ্চেন চ্যাপ্টার ওয়াইজ, ইউনিট ওয়াইজ। ওকে, তো তোমাদের পরবর্তী যে ভিডিওগুলো থাকবে পার্ট 2, সেই পার্ট 2 অর্থাৎ 51 থেকে 51, 52, 53 থেকে 100 পর্যন্ত তোমরা কিন্তু পরবর্তী ভিডিও দেখার জন্য যুক্ত থাকো। দেখো এই যে থাম্বনেল আমি বানিয়ে রেখেছি তোমাদের, এটি কিন্তু পার্ট 2। এই যে পার্ট 2, এই দেখো এটা কিন্তু পার্ট 2 এই যে লিখে দিয়েছি। যারা নেবে অবশ্যই আমাকে তোমাদের কিন্তু বলে দিয়েছি, তোমরা কিন্তু টোটাল পেয়ে যাবে। পার্ট 1 পার্ট 2 বলে কিছু নেই, পার্ট 3 বলে কিছু নেই, সম্পূর্ণ A to Z তোমাদের একাদশ শ্রেণীতে ফাইনাল পরীক্ষার জন্য সিলেবাস কমপ্লিট, অধ্যায় ভিত্তিক কমপ্লিট আমি করে দেব, বা যারা পিডিএফ নেবে তাদের জন্য। ঠিক আছে, আর বাকি তোমরা যারা এখনো মানে ভিডিও দেখোনি, তোমরা সিলেবাস দিয়েছি সেই ভিডিও দেখে আসতে পারো। আর এর পরের দিন যে ভিডিও দেবো পার্ট 2 51 থেকে, তোমরা যারা দেখবে অবশ্যই তোমরা জুড়ে থেকো, যাদের প্রয়োজন হবে অবশ্যই আমার সঙ্গে জুড়ে থাকো, আমিও তোমাদের সঙ্গে আছি। ভালো থেকো, সুস্থ থেকো, পরবর্তী ভিডিও দেখার জন্য অপেক্ষা করো। থ্যাংক ইউ তোমাদের, বেস্ট অফ লাক।